আজকে আমরা আগে বৈষ্ণব পদাবলী দিয়ে শুরু করব, ঠিক আছে? বিদ্যাপতি আর চণ্ডীদাসের নোটসটা দিয়েছি, এটা পরে বলছি, দেখি কতটা হয়। এটা তো অনেকটা বড় আছে, অনেকগুলো পদ, ধীরে ধীরে ব্যাখ্যা মানে বলতে হবে আর কি। দেখো, চণ্ডীদাসকে নিয়ে বাংলার সাহিত্যে অনেক সমস্যা আছে, যেটা আমরা শ্রীকৃষ্ণ কীর্তন পড়তে গিয়েই দেখেছি। প্রথমত কি না, চণ্ডীদাসের নামের ক্ষেত্রে সমস্যা। আমরা কোথাও দেখি যে বড়ু চণ্ডীদাস। বৈষ্ণব পদাবলীর এক একটা পদে আমরা ভণিতা আছে, মূলত মধ্যযুগের প্রত্যেকটা পদেই ভণিতা থাকে। তো সেই ভণিতাতে আমরা দেখব চণ্ডীদাসের নাম কোথাও বড়ু চণ্ডীদাস আছে, কোথাও দ্বিজ চণ্ডীদাস আছে। এই ধরনের চণ্ডীদাসকে নিয়ে অনেক সমস্যা। তবে সব চণ্ডীদাসই যে মনে করা হয় যে মূলত সেটা মানে একজনই ব্যক্তি, ঠিক আছে, এরকম মনে করা হয়। বা চণ্ডীদাসকে নিয়ে এর বেশি আর পরবর্তীকালে সাহিত্যে খুব একটা কিছু পাওয়া যায় না। বা এটা বলা যেতে পারে যে বলা যেতে পারে যে চণ্ডীদাসকে নিয়ে মানে যতজন আর কি মানে গবেষণা করেছেন বাংলা সাহিত্যের যারা গবেষক, তারা এর থেকে বেশি কিছু পাননি খুঁজে। তো আমরা যে চণ্ডীদাসকে নিয়ে দেখব যে চণ্ডীদাস হচ্ছে পঞ্চদশ শতকের একজন কবি, ঠিক আছে। এবার বিষয়টা হলো যে চণ্ডীদাস আমাদের মধ্যযুগকে যদি আমরা ভাগ করি, আমি একদিন বলে দিয়েছিলাম যে এটা হচ্ছে, এটাকে আমরা যদি ভাগ করি তো তিনটে ভাগ করি, ঠিক আছে, মধ্যযুগকে। একটা হলো প্রাক চৈতন্য যুগ, অর্থাৎ কি চৈতন্য দেবের জন্মের আগের সময়কে বলা হচ্ছে। একটা হলো চৈতন্য সমসাময়িক, চৈতন্য দেবের সমসাময়িক যুগ, ঠিক আছে। আর একটা হলো চৈতন্য উত্তর বা চৈতন্যোত্তর বলা হয়, ঠিক আছে, চৈতন্য উত্তর যুগ। ওকে, তো যাই হোক, এই যে তিনটে ভাগ, যার মধ্যে আমরা দেখতে পাবো এই চণ্ডীদাস হচ্ছে মূলত প্রাক চৈতন্য যুগের একজন কবি। প্রাক চৈতন্য যুগে পদাবলীর সাহিত্য, ঠিক আছে, পদাবলীর সাহিত্য যেটাকে নিয়ে চণ্ডী যে সাহিত্যের উপরে চণ্ডীদাস বিখ্যাত। এবার কথা হচ্ছে বাংলা সাহিত্যে পদাবলীর সাহিত্য বিষয়টা কি। বাংলা সাহিত্যে আমরা যদি পদাবলীর সাহিত্যকে বলি, প্রথম পদাবলীর সাহিত্যের যে স্বাদ, সেটা আমরা কোথা থেকে পাই? আমরা জয়দেবের গীত গোবিন্দ থেকে আস্বাদন করে কিন্তু পাই, ঠিক আছে। তাহলে প্রথম জয়দেবের গীত গোবিন্দ, এই কনসেপ্টটা থেকে, যদিও সেটা সংস্কৃত ভাষায় লেখা ছিল, কিন্তু শুধুমাত্র জয়দেবের গীত গোবিন্দ এমনটা আমরা বলছি না। পরবর্তীকালে ঋগ্বেদেও এর উল্লেখ আছে, বা ধরো আমরা বলতে পারি ভাগবত পুরাণ, তাতে উল্লেখ আছে। কিন্তু জয়দেবের এবং তার আগে এই চণ্ডীদাসকে আগে তো আমরা পেয়েছি শ্রীকৃষ্ণ কীর্তনে। এক কথায় রাধা কৃষ্ণের যে প্রেম লীলা বা প্রেম কাহিনী, সেটা নিয়েই পদাবলী সাহিত্য। তো পদাবলী সাহিত্য এই ধারাগুলো, তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন তো আছেই, সেটা তো অনেক পরে। তার আগের যদি ইতিহাস আমরা বলি, তাহলে জয়দেবের গীত গোবিন্দম বা যেটাকে আমরা গীত গোবিন্দ বলে থাকি, এছাড়া শ্রীমদ্ ভাগবত গীতা, এছাড়া হচ্ছে তোমার কি বলে ভট্টনারায়ণের বেনি সংহার, যার একটা নান্দি শ্লোক ছিল, সেই জায়গা থেকে কিন্তু আমরা এই পদাবলী সাহিত্যের কথা জানতে পারি, ঠিক আছে। বেনি সংহার, নান্দি শ্লোক, যে দুটো সব থেকে পপুলার সেই দুটো হচ্ছে জয়দেবের গীত গোবিন্দ, এটা তো আছেই। পদাবলী সাহিত্যের কথা জানতে পারি, ঠিক আছে। আর আরেকটা বললাম যে শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা, ঠিক আছে। এই যে এই বিষয়গুলো থেকে আমরা পদাবলী সাহিত্যের কথা জানতে পারি। তাহলে পদাবলী সাহিত্য মানে যেটা হচ্ছে রাধা কৃষ্ণের যে তোমার কি বলে যে প্রেম লীলা বা তাদের যে
লীলা সেটাকে বলা হচ্ছে। এবার পদাবলীর কতগুলো ভাগ আছে, যেমন গৌরাঙ্গ পদাবলী বা গৌড় পদাবলী, যেখানে চৈতন্যকে কৃষ্ণের অবতার হিসেবে অঙ্কন করা হয়েছে, অর্থাৎ যে কিনা রাধা ভাবে ভাবিত হয়ে শ্রী কৃষ্ণের যে তোমার কি বলে শ্রীকৃষ্ণের যে আরাধনা করেছেন, অর্থাৎ সেই চৈতন্য দেবের রূপকে গৌরাঙ্গ পদাবলীতে বলা হয়েছে। আবার রাধা কৃষ্ণ পদাবলী যেটা সব থেকে জনপ্রিয় বা আমরা যেটা পড়ি সেটা হচ্ছে বাংলা পদাবলী সাহিত্য, যেখানে মধুর রস সব থেকে বেশি। আবার ভজন পদাবলী আছে যেগুলো বন্দনা করা হয়েছে, বিভিন্ন গুরুরা যেটা বন্দনা করেছেন, প্রার্থনার সঙ্গীত। আর বৈষ্ণবদের সাধন তত্ত্ব সেটা হচ্ছে রাগাত্মিকা পদাবলী। ঠিক আছে, এই চারটি। তাহলে পদাবলীর সাহিত্যকে এই চারটি ভাগে ভাগ করা যায়। কিন্তু আমাদের এসএলএসটিতে মূলত এইসব কিছু পড়তেই বলেনি, সেখানে একদম সরাসরি বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস, জ্ঞানদাস এই চারটে পড়তে বলেছে। কিন্তু তোমাদের পিএসসি তে বৈষ্ণব কাব্য বলে একটা অংশ দিয়েছে, তারপরে কিন্তু এই চারটে রয়েছে। ঠিক আছে, এই চারটে রয়েছে, কিন্তু তার সঙ্গে বৈষ্ণব কাব্য রয়েছে। তাই কাব্য রিলেটেড এই প্রশ্নগুলো কিন্তু আসতে পারে। তাহলে এক কথায় আমরা বলবো পদাবলীকে চারটে ভাগে ভাগ করা যায়। পদাবলীর সাহিত্য তোমরা বেসিক লেভেল থেকে এখন করো, আস্তে আস্তে করো, একটা সবগুলো একসাথে করার দরকার নেই, একটু একটু করে করে নাও। তাও বাদ বাকিগুলো সবকটাই ডিসকাস করে দেবো পরে। গৌড় পদাবলী একটা হলো, একটা হচ্ছে ভজন, একটা হলো রাধা কৃষ্ণ যেটা আমরা পড়বো, আর লাস্ট ওয়ান হচ্ছে রাগাত্মিকা। তাহলে বৈষ্ণব পদাবলী যেটা আমাদের মূল বিষয়, সেটার মূল কথা হচ্ছে ব্রজলীলা বা শৃঙ্গার রস। ঠিক আছে, রাধা কৃষ্ণের যে তোমার কি বলে যে লীলা, যে সাধনা, সেই জায়গাটা। তো এই চারজনের মধ্যে আমরা প্রাক চৈতন্য যুগ এবং চৈতন্য উত্তর, প্রাক চৈতন্য যুগ এবং চৈতন্য উত্তর এই পর্বের বিভিন্ন কবিদেরকে পাই। সেই চারজনের কথা আগে আমরা পড়বো, যার মধ্যে প্রথম আমরা পড়ছি চণ্ডীদাস সম্পর্কে। ঠিক আছে, চণ্ডীদাস শ্রী চৈতন্য যিনি চণ্ডীদাসের পদকে আস্বাদন করেছিলেন তার প্রমাণ রয়েছে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে, যেখানে তিনি বলছেন যে বিদ্যাপতি, চণ্ডীদাস, শ্রীগীত, গোবিন্দ এই তিন গীতে করায় প্রভুর আনন্দ। তাহলে এই তিনটে মানে বিদ্যাপতি, চণ্ডীদাস এবং গীত গোবিন্দ এই তিনটেই তিনি আস্বাদন করেছিলেন, চণ্ডীদাসকে আস্বাদন করেছিলেন, তার পদ আস্বাদন করেছিলেন বলেই সেই প্রমাণ রয়েছে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে। পদাবলীর সাহিত্যে চণ্ডীদাসের অবশ্যই শ্রেষ্ঠত্ব রয়েছে। কোন ধরনের পদে চণ্ডীদাসের শ্রেষ্ঠত্ব রয়েছে সেটা আমরা এক এক করে আলোচনা করব। আচ্ছা, এবার হলো যেটা, যে তিনি তো পঞ্চদশ শতকের কবি, জন্মস্থান হচ্ছে বীরভূম জেলার নানুর গ্রাম, মতান্তরে যেটা বাঁকুড়া জেলার ছাতনা গ্রাম। কোথায় জন্মগ্রহণ করেছে, কত সালে জন্মগ্রহণ করেছে, মধ্যযুগের কবিদের বেশিরভাগটাই এক্সাক্ট খ্রিস্টাব্দটা পাওয়া যায় না, বা এক্সাক্ট খ্রিস্টাব্দ পাওয়া গেলেও সেটা নিয়ে বিভিন্ন সাহিত্য সমালোচকদের বিভিন্ন মতামত থাকে। তো মনে করা হচ্ছে আনুমানিক 1407, এই 1407 খ্রিস্টাব্দে কিন্তু তোমার কি বলে চণ্ডীদাসের জন্ম। চণ্ডীদাসের জন্ম হলো। আচ্ছা, এরপর হচ্ছে জাতিতে তিনি ছিলেন ব্রাহ্মণ, সাধন সঙ্গিনী রানী নামে একটা রজক কন্যা। ঠিক আছে, তিনি বাসুলী দেবীর উপাসক ছিলেন। তিনি প্রাক চৈতন্য যুগের কবি ছিলেন। তার যে ধরনের পদে তার শ্রেষ্ঠত্ব আমরা দেখি, পদগুলো আমাদের জানতে হবে, সেটা হলো পূর্বরাগ, সেটা হলো আক্ষেপানুরাগ,
আর নিবেদন, এই তিনটে মূলত প্রধান। এখানে অনুরাগটাও করা আছে, অনুরাগও আছে, কিন্তু অনুরাগের থেকেও আক্ষেপানুরাগ এবং নিবেদন পর্যায় আর পূর্বরাগ, এই তিন ধরনের পদে চণ্ডীদাসের শ্রেষ্ঠত্ব। আচ্ছা, চণ্ডীদাসের পদাবলী যেটা মহাপ্রভু আগেই বলে দিয়েছি, এর প্রমাণ পাওয়া গেছে কৃষ্ণদাস কবিরাজ, এটা আমি পরে তোমাদের আছে, এটা পড়তে হবে। এই পদগুলো সাহিত্য পরিষদ, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1321 বঙ্গাব্দে পদগুলো প্রকাশিত হয়েছিল। চণ্ডীদাসের জীবনী বিষয়ক গ্রন্থাগার বাসুলি দেবী বাসুলি চণ্ডীদাসের অনুবাদ করেন কৃষ্ণ প্রসাদ সেন। তাহলে চণ্ডীদাসের জীবনী বিষয়ক গ্রন্থাগার কে, মানে গ্রন্থাগার কে ছিলেন, সেটা হচ্ছে কৃষ্ণ প্রসাদ সেন। ঠিক আছে। যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি, যিনি প্রবাসী কার্যালয় থেকে এত খ্রিস্টাব্দে 1344 বঙ্গাব্দে সেগুলো প্রকাশ করেন। এগুলো কিন্তু জানতে হবে, এই দুটো গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবারে হচ্ছে চণ্ডীদাস আর বিদ্যাপতি রাধার মধ্যে তফাৎ কোথায়। এক কথায় যদি আমরা বলি পুরো বিষয়টাকে, এটা খেয়াল রাখবে, চণ্ডীদাসের রাধা বা চণ্ডীদাসের যে পদগুলো অত্যন্ত সহজ সরল পরিশীলিত ভাষায় লেখা। এক কথায় আমরা যদি বলি, যেহেতু বিদ্যাপতি রাজসভার কবি ছিলেন, তো বিদ্যাপতির পদে এক কথা আমরা বলতে পারি যে একটা শহুরে, একটা রাজসভার যে অলংকৃত ভাব, বা ধরো একটা মানে রাজসভার যে একটা আভিজাত্য, তার কাব্যের মধ্যে আমরা দেখতে পাই। আর চণ্ডীদাসের কাব্যে মূলত সেই যে রাধা, সে হচ্ছে একটা গ্রাম্য সহজ সরল মেয়ে। এক কথায় চণ্ডীদাসের পদগুলোর মধ্যে আমরা এই বিষয়গুলো দেখতে পাই। এছাড়া বাংলার সমাজ, নিসর্গ, প্রকৃতি, এই সমস্ত বিষয় চণ্ডীদাসের পদে উঠে এসেছে। এক কথায় মানব প্রীতি, মর্ত প্রীতি, এইগুলো চণ্ডীদাসের রাধার মধ্যে দেখা যায়, বা চণ্ডীদাসের কাব্যে আমরা দেখতে পাই। মানব প্রীতি বা মর্ত প্রীতি, মর্তপ্রীতি, এই বিষয়টা আমরা জানতে পারি। ঠিক আছে। এক কথায় চণ্ডীদাসের প্রেম ছিল, এক কথা আমরা বলবো নিকষিত হেম কাম গন্ধহীন, যেটাকে আমরা বলে থাকি। ঠিক আছে, বা প্লেটনিক যে লাভের কথা বলা হয়, সেই বিষয়টা। আচ্ছা, এই অবধি তোমার কি বলে চণ্ডীদাস। আর বিদ্যাপতি আর চণ্ডীদাসের মধ্যে যে বলেই দিলাম, যে বিদ্যাপতি রাধা হচ্ছে চঞ্চলা, চপলা, সৌন্দর্যের অধিষ্ঠাত্রী, যেহেতু রাজসভার কবি ছিলেন তিনি। আর রাধিকা যেন কবির মানস সুন্দরী। চণ্ডীদাসের রাধা বৈরাগ্যময়ী, গ্রাম্য তো, তপস্বিনী, তার মধ্যে কোনো শরীরী চেতনা নেই, বাস্তব আকাঙ্ক্ষার রহস্য, চাঞ্চল্য, এইগুলো মানে তার সাধারণ গ্রাম্য মেয়ের যেটুকু জীবনের প্রতি তার মানে আশা আকাঙ্ক্ষা থাকে, সেইগুলোই কিন্তু চণ্ডীদাসের রাধার মধ্যে ছিল। আচ্ছা, এখানে চণ্ডীদাসের আমি উল্লেখযোগ্য পদগুলোকে দিয়েছি। চণ্ডীদাসের যে উল্লেখযোগ্য পদগুলো আছে, যার মধ্যে চণ্ডীদাসের যে উল্লেখযোগ্য পদগুলো আমরা দেখতে পাই, প্রথম, কোনটা কোন বিষয়ের পদ, পরীক্ষায় এটা আসতে পারে। দেখো, প্রথম পদ হচ্ছে যে দ্বিজ চণ্ডীদাসের লেখা সই কেবা শুনাইল শ্যাম নাম, এটা পদটা, তার যে ভণিতা, সেখানে দ্বিজ চণ্ডীদাসের কথা বলা হয়েছে। এটা পূর্বরাগের একটা পদ। ঠিক আছে, এটা হলো পূর্বরাগের একটা পদ। পরের পদটা রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকোয়ে একলে না শুনে কাহারু কথা, এই পদটাও হচ্ছে পূর্বরাগের পদ। কিন্তু এখানে ভণিতায় চণ্ডীদাসের কথা বলা হয়েছে। তাহলে এগুলো হচ্ছে সই কেবা শুনাইল শ্যাম নাম, অর্থাৎ এটা শ্রীরাধার পূর্বরাগের পদ, যেখানে চণ্ডীদাসের রাধা পূর্বরাগেই তিনি যৌবনেই যোগিনী সেজেছেন। তিনি কৃষ্ণের নাম শুনলেই কি হচ্ছেন, ভাব বিহ্বল হয়ে পড়ছেন। এই 10 নম্বর পদটাতে সই কেবা শুনাইল শ্যাম নাম, আমি মোটামুটি ভাবে জিসটা বলছি,
এবারে এখনো পর্যন্ত পরীক্ষাতে তোমাদের সেইভাবে শুধুমাত্র এই পদটি কার রচনা বা কোন পর্যায়ের পদ এইভাবেই এসেছে পরীক্ষায়, ঠিক আছে। যদি এটা তোমার নেট সেট হয় সেটা আলাদা বিষয়, সেখানে ডিটেলসে আসতে পারে, কিন্তু পিএসসির জন্য বা এসএলএসটির জন্য এর থেকে বেশি আমরা কিছু দেখতে পাইনি এখনো পর্যন্ত। তো তোমরা যদি চাও যে পদটার আমি মানে ব্যাখ্যা দেব পদগুলোর, তাহলে পদগুলো সমেত ওগুলো আমি পিডিএফ করে দেবো। তো তো এই বিষয়গুলো এখনো পর্যন্ত এসএলএসটি তে এইটুকুই এসেছে, ঠিক আছে। যার জন্য আমরা পুরো পদ যেমন আমাদের গ্রাজুয়েশনে বা মাস্টার্সে করানো হয় সেইভাবে অতটা লাগে না বলে এখানে করাই না, কিন্তু নেট সেট ক্লাস হলে সেটা করতে হতো। তাহলে রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকোয়ে একলে না শুনে কাহারও কথা। এবার এই জায়গায় আমি একটা কথা বলবো, অবশ্যই তোমরা এখন যেটা করতে পারো, ডিটেলটা আসবে না কিন্তু পদটা পুরো পদটা কাছে থাকাটা উচিত, ঠিক আছে। হয়তো মধ্যিখান থেকে কোনো একটা লাইন তুলে দিল, সেক্ষেত্রে খুব সমস্যা হতে পারে। আচ্ছা, এছাড়াও ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আইসে যায়, এটাও পূর্বরাগের একটা পদ। এই দেখো এই পদটা 6 নম্বর পদটা, এটা হচ্ছে এটাও পূর্বরাগের পদ। চণ্ডীদাসের লেখা, এটাও হলো পূর্বরাগের পদ, চণ্ডীদাসের লেখা। কেমন? ঘরেরও বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আইসে যায়, এটাও শ্রীরাধার পূর্বরাগ পর্যায়ের পদ, যেখানে কৃষ্ণের সঙ্গে তার পরিচয় হবার পরে রাধার ব্যাকুলতার চিত্র অঙ্কিত হয়েছে, ঠিক আছে। রাধা বারবার ঘরের বাইরে আসেন, তার মন অস্থির। এই তাই পূর্বরাগের পদে তার কিন্তু শ্রেষ্ঠত্ব আছে। নেক্সট হলো নেক্সট হচ্ছে দেখো চণ্ডীদাসের আক্ষেপানুরাগের পদ, যেটা হলো এমন পিরিতি কভু দেখি, আচ্ছা, নাহি দেখি শুনি, এটা এমন পিরিতি কভু, নাহিটা আগে হবে, হ্যাঁ, নাহি দেখি শুনি, এটা চণ্ডীদাসের পদ। আক্ষেপানুরাগ, আক্ষেপানুরাগ, আবার এই যে কিছু কিছু জায়গায় এটাকে বলা হয় প্রেম বৈচিত্র্য। এবার এই বিষয়টা একটু জানা দরকার যে আক্ষেপানুরাগ বা প্রেম বৈচিত্র্য কাকে বলা হয়। আক্ষেপানুরাগ বা প্রেম বৈচিত্র্য আমরা কাকে, বৈচিত্র্য নয় কিন্তু, ঠিক আছে। আক্ষেপানুরাগ প্রেম বৈচিত্র্য মানে কারোর প্রতি অনুরাগ হচ্ছে, এবং সেক্ষেত্রে অনুরাগ হওয়ার পর সে যখন ভাবছে তার মনে প্রেমের উৎকর্ষ হেতু কি হচ্ছে, যে তার মনে হচ্ছে যে এখন আমার কাছে প্রিয়তম আছে, কিন্তু পরবর্তীকালে তার কি হতে পারে, সে চলে যেতে পারে, এইটা থেকে তার যে বিরহ মানে জনিত কারণে তার মনে যে একটা আরতি, যে ভয় জাগছে, সেটাকে আমরা বলছি প্রেম বৈচিত্র্য। তার মানে আক্ষেপানুরাগ হচ্ছে আগের স্টেজ, দেন নেক্সট স্টেজ হচ্ছে প্রেম বৈচিত্র্য, ঠিক আছে। তাহলে চণ্ডীদাসের এই পর্যায়টা হলো এমন পিরিতি কবু দেখি নাই নাহি দেখি শুনি, পরাণে পরাণে বান্ধা আপনা আপনি। দুহু করে, ঠিক প্রেম বৈচিত্র্যটা কোন লাইনে আছে, এই লাইনটাতে, যে দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া, আধ তিল না দেখিলে যায় যে মরিয়া। তাহলে আগেই বললাম আক্ষেপানুরাগ তার প্রেমিকের প্রতি, রাধার শ্রীকৃষ্ণের প্রতি অনুরাগ হচ্ছে, আক্ষেপ হচ্ছে, এবং যখন তাদের মধ্যে দুজনের মধ্যে তারা যখন মিলিত হচ্ছে, এবং সেক্ষেত্রে কি হচ্ছে, যে যখন তাদের মধ্যে মনে হচ্ছে যে না এবারে হয়তো তার রাধার মধ্যে বিরহজনিত একটা ভয় কাজ করছে, যদি শ্রীকৃষ্ণ ছেড়ে দিয়ে চলে যায়, এবং সেখান থেকেই কিন্তু তার যে একটা আরতি, সেটাই হলো প্রেম বৈচিত্র্য। ওকে, নেক্সট। আচ্ছা,
আচ্ছা, এর পরের পদটা হলো কাহারে করিব, কাহারে কহিব মনের মরণ। ঠিক আছে, কাহারে কহিব মনের মরণ, কেবা যাবে পরতীত। ওকে, অর্থাৎ কি, মনের যে মন মানে কাকে আমি মনের মরম মানে মনের কথা, কাকে আমি মনের কথা বলবো। এই যে পূর্বরাগ, পূর্বরাগেরই পদ এই পদটা, যেখানে রাধা বলছে যে কাকে তিনি মনের কথা বলবেন, কার প্রতি, পরতীত মানে বিশ্বাস, কাকে তিনি বিশ্বাস করবেন। ঠিক আছে, সেই পদটা, এটাও কিন্তু একটা পূর্বরাগের পদ চণ্ডীদাসের। এই পদের নামগুলো আমাদের জানতে হবে, ভীষণ আসে পদের নামগুলো। তাহলে পূর্বরাগের পদগুলো তো চণ্ডীদাসের শেষ হলো। চণ্ডীদাস খুব একটা অভিসারের পদ রচনা করেননি, দু একটা পদ ছাড়া। হুম, অতটা গুরুত্বপূর্ণ নয় অভিসারের পদগুলো চণ্ডীদাসের। এবার হচ্ছে যে চণ্ডীদাসের, আচ্ছা, রসদগারের পদ চণ্ডীদাসের বিখ্যাত, যেটা হচ্ছে এঘোর রজনী মেঘেরও ঘটা, কেমনে আইলো বাটে, আঙিনার মাঝে বধুয়া ভিজিছে দেখিয়া পরাণ ফাটে। ঠিক আছে, এটা হচ্ছে রসদগার। রসদগার আবার এই পদটাকেই কোথাও কোথাও আহ তোমার কি বলে, এটাকে অনেক, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যে পদটা বেরিয়েছে এটাকে রসদগারের পদ বলা হয়েছে। এই পদটি আবার রবীন্দ্রনাথ ঠাকুর বিশেষভাবে আস্বাদন করেছেন। এই পদটি যদি বলে যে এই পদটি কে আস্বাদন করেছেন, তাহলে রসদগারের পদে মূলত রসদগারের মধ্যে এই পদটা স্পেশালি রবীন্দ্রনাথ ঠাকুর আস্বাদন করেছেন। তাহলে এই পদটা, এটা হলো রসদগার। 2 নম্বর পদ রবীন্দ্রনাথ ঠাকুর আস্বাদন করেছেন। এগুলো হলো বৈষ্ণব পদাবলী সাহিত্যের চণ্ডীদাসের সব থেকে, সরি, চণ্ডীদাসের সব থেকে গুরুত্বপূর্ণ পদ, এটা রসদগার। আচ্ছা, এরপরে হচ্ছে অভিসারের কোনো পদ চণ্ডীদাস সেভাবে রচনা করেননি। এবারে আমরা আসব আত্মনিবেদনের পদে, চণ্ডীদাসের আত্মনিবেদনের পদ। আচ্ছা, একটা পদ আছে, যেমন প্রথম পদটা যেটা হচ্ছে আজু কেগো মুরলি বাজায়, এই পদটা, এটা চণ্ডীদাসের পদ ঠিকই, কিন্তু এটা চণ্ডীদাসের হচ্ছে বংশী শিক্ষা, বংশী শিক্ষা পর্যায়ের পদ এটা। এই পদ হচ্ছে চণ্ডীদাসের বংশী শিক্ষা। ঠিক আছে, পদটাতে কবি একটা নাটকীয় মুহূর্তকে ধরে ধরেছেন, শ্রীরাধিকা সখীরা দূরে যেখানে পুষ্প আনতে গেছে, আর তিনি বাঁশির সুর শুনতে পেয়েছেন কিন্তু তার কৃষ্ণের বলে মনে হয়নি। তারপর সেটা দেখলেনও, যে কাছে এসে দেখলেন যে না, তিনি যেটা ভেবেছিলেন সেটাই ঠিক, যে ওটা কৃষ্ণ নয়। যে বাঁশি বাজাচ্ছে তার গৌ মানে আর কি কি বলবো, সে খুব ফর্সা, গৌর বরণ, কারণ কৃষ্ণের শরীর তো সেই মানে তিনি ততটা ফর্সা ছিলেন না, তো এই বয়সেও তো কৃষ্ণের মতোই কি হচ্ছে, সে নটবর বেশ ধারণ করেছে, দিয়ে ঠিক কৃষ্ণ যেরকম ভাবে থাকে ঠিক সেইভাবেই তোমার কি বলে, তিনি বাঁশি বাজাচ্ছেন। হুম, এবার সখীরাও বুঝতে পারছে না যে কোথায় গেল তোমার কি বলে রাধা। তো এই অবস্থায় চণ্ডীদাস মনে মনে হাসছেন যে সখীদের, কারণ তিনি জানেন যে সখীদের
অনুপস্থিতির সময় কৃষ্ণ এবং রাধা তারা কি করছে যে তোমার বেশি মানে মূলত কৃষ্ণ যে নিজের বেশ চেঞ্জ করেছে, পরিবর্তন করেছে, দিয়ে অন্য একটা রূপ ধরে কৃষ্ণের মতোই সেবাসী, মানে এখানেই হচ্ছে বংশী শিক্ষা আর কি, সেই কারণে এই পদটা বংশী শিক্ষার কথা বলা হয়েছে। ঠিক আছে। এইবারে হলো প্রেম বৈচিত্র্য এবং আক্ষেপানুরাগ, যে পদে আমরা অনেক বেশি করে তোমার কি বলে চণ্ডীদাসকে পাবো। প্রেম বৈচিত্র্য যেটা বললাম, প্রেম বৈচিত্র্য আক্ষেপানুরাগ সংজ্ঞাটা বলেছি, এখানে ফার্স্ট পদ যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখো, কি মোহিনী জানো বধূ, কি মোহিনী জানো, অবলার প্রাণ নিতে নাহি তোমাহেন। তাহলে এটা দ্বিজ চণ্ডীদাসের লেখা, এই পদটা হলো দ্বিজ চণ্ডীদাসের লেখা, এটা হচ্ছে আক্ষেপানুরাগ পর্যায়ের পদ। আক্ষেপানুরাগ পর্যায়ের পদ, ঠিক আছে। আর এক্ষেত্রে আরেকটা পদ আছে, এখানে আছে একবার দেখে নি, সেটা হলো যত নিবাড়িয়ে চায় নিবার না যায় রে। আচ্ছা এখানে লিখে দিচ্ছি পদটা, সেটা হলো যত নিবার না যায় রে, এই পদটা হলো চণ্ডীদাসের আক্ষেপানুরাগের পদ। তাহলে যত নিবাড়িয়ে চাই নিবার না যায় রে, আন পথে যাই সে কানু পথে ধায় রে। ঠিক আছে, এটা হলো চণ্ডীদাসের আক্ষেপানুরাগ পর্যায়ের পদ, যে যেখানে যতই নিবারণ করতে চাই নিবারণ করা যায় না, অন্য পথে যেতে চাইছি, কৃষ্ণের পথে যেতে চাইছি না, রাধা বলছে, তবু তাকে আমরা আটকাতে পারছি না, সেই ওই দিকেই আমি চলে যাচ্ছি। তাহলে এই পদ হলো আক্ষেপানুরাগ পর্যায়ের পদ। ঠিক আছে, আক্ষেপানুরাগ পর্যায়ে চণ্ডীদাস অনেকগুলি পদ রচনা করেছেন, যার মধ্যে এগুলো হলো গুরুত্বপূর্ণ। একটা মিনিট একটু হোল্ড করো। আচ্ছা, এরপর হলো আত্মনিবেদনের পদ। ঠিক আছে, নিবেদন পর্যায়ে দেখো, বধূ কি আর বলিব আমি, এখানে একটা পদ আছে যেটা হচ্ছে যে বধূ কি আর বলিব আমি, 7 নম্বর পদটা, এটাও চণ্ডীদাসের লেখা, নিবেদন পর্যায়ের পদ, যা আলোচনা করছি সবই চণ্ডীদাসের, এটা নিবেদন পর্যায়ের পদ। আর আরেকটা হচ্ছে তুমি বধূ তুমি সে আমার প্রাণ, এটাও তাই, এটা হলো নিবেদন পর্যায়ের পদ। আত্মনিবেদন পর্যায়ে, যেখানে রাধা শ্রীকৃষ্ণের কাছে নিজেকে আত্মনিবেদন করে দিচ্ছেন, রাধা যেখানে শ্রীকৃষ্ণের কাছে আত্মনিবেদন করে দিচ্ছেন। ঠিক আছে, আচ্ছা, সই জানি কুদিন, ভাবোল্লাসের পদ, ভাবোল্লাস বা মিলন যেটাকে আমরা বলে থাকি, জানি না এখানে আছে কিনা পদটা। আচ্ছা, ওটা হচ্ছে সই জানি, তোমাদের চণ্ডীদাসের একটা পরশমণি বলে একটি কবিতা আছে, ওটা পড়তে হবে ওই পদটা, সই জানি কুদিন, তোমাদের সিলেবাসে আছে।
কুদিন সুদিন ভেলো, মানে কতদিন আমরা সুদিনও কাটিয়েছি, খারাপ দিনও কাটিয়েছি, মানে সুন্দর দিনও কাটিয়েছি আবার সুদিনও, মানে কতদিন কুদিনের পর আজ আবার সুদিন এলো, যেখানে রাধা তার সখীকে জানাচ্ছেন। এটা হচ্ছে ভাবোল্লাসের পদ, চণ্ডীদাসের লেখা ভাবোল্লাসের পদ। আরেকটা পদ আছে বহুদিন পরে, বহুদিন পরে বধুয়া এলে। এটাও চণ্ডীদাসের পদ, এটাও ভাবোল্লাস। এটাও ভাবোল্লাসের পদ, ঠিক আছে। আর প্রার্থনা বিষয়ক যে সমস্ত পদগুলো রয়েছে সেগুলো সব বিদ্যাপতির পদ হবে। ব্যাস, এইটুকু হচ্ছে আমাদের চণ্ডীদাসের গুরুত্বপূর্ণ পদগুলো, যেগুলো তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে রয়েছে বা আমাদেরকে পড়তে হয়। কোনটা কোন পর্যায়ের পদ প্রশ্ন এইভাবে আসে সেটা খেয়াল করবে এবং এইভাবে পড়বে। চণ্ডীদাস নিয়ে যদি কারোর কোনো সমস্যা থাকে বলতে পারো। জন্মসাল, কবে কাব্য রচনা করছেন, তোমার কি বলে ওনার জন্মসাল কত, কোথায় জন্মগ্রহণ করেছেন, এগুলো কিন্তু জানতে হবে। আর এছাড়া ওনার পিতা মাতা এগুলো অত বেশি জানা যায় না মধ্যযুগে। বলো, যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারো। চণ্ডীদাস নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে? আছে? নেই? চণ্ডীদাস নিয়ে কারোর কোনো প্রশ্ন নেই তো? ম্যাম, চণ্ডীদাস কতগুলি পদ রচনা করেছিলেন? ওইভাবে বলা যায় না, তবে গুরুত্বপূর্ণ যতগুলো পদ রচনা করেছেন মোটামুটি ভাবে বলে দিয়েছি, কিন্তু এক্সাক্ট সংখ্যাটা মধ্যযুগে বলাটা খুব মুশকিল, বা বলা যায় না, বা এরকম তথ্য কোথাও পাওয়া যায় না। ঠিক আছে ম্যাম। যেমন জ্ঞানদাসের তবু তথ্যটা পাওয়া যায়, কারণ এরা তো পরবর্তীকালে প্রায় 400 মতো পদ রচনা করেছিলেন জ্ঞানদাসে, কিন্তু আমাদের দেখবে যখন আমরা পড়বো গোটা 10টাও হবে না, ঠিক আছে, মানে যেগুলো আমাদের সংক্ষিপ্ত। তো চণ্ডীদাসের ক্ষেত্রেও তাই, কিন্তু এক্সাক্ট বলাটা খুব মুশকিল চণ্ডীদাসের। আর চণ্ডীদাসের তোমার কি বলে যে এটা আমরা দেখলাম না, 1407, আবার অনেকে বলে যে জন্মসাল যেটা, সেটা অনেকে আবার বলে 1417। তো 1417 বা 1407 থেকে মোটামুটি ভাবে 1447, এই হচ্ছে ওনার সময়কাল। মৃত্যু হচ্ছে 1447। আর চণ্ডীদাস তো বাসুলি দেবীর উপাসক, কিন্তু কোন মতের সাধক ছিলেন সেটা বলতে পারবে? সেটা হলো শাক্ত। আর তিনি যেহেতু তোমার কি বলে দেবীর উপাসক ছিলেন, তো সেই জায়গা থেকে বলা যায় যে চণ্ডীদাস হচ্ছে শাক্ত দেবীর সাধক, ঠিক আছে। আচ্ছা, নেক্সট তাহলে বিদ্যাপতিটা পড়িয়ে দিই। একদিনে নিতে পারবে তো নাকি?
কঠিন লাগছে, বলো তোমরা যেটা বলবে সেটাই হবে। বলো কি করব। পড়িয়ে দেন, হুম, এমনিতেই অনেক বড় সিলেবাস। হ্যাঁ সেটাই ভালো। চলো, বিদ্যাপতি। বিদ্যাপতি পঞ্চদশ শতকের কবি। তিনিও কিন্তু চণ্ডীদাসের মতো প্রাক চৈতন্য যুগের কবি, ঠিক আছে। জন্মস্থান কিন্তু তিনি কিন্তু তোমার কি বলে মৈথিল কবি বলা হয়। বিদ্যাপতি কিন্তু বাঙালি কবি ছিলেন না, তিনি মিথিলায় তার জন্ম, তাই সেই সূত্রে তাকে কিন্তু মিথিলার কবি বলা হয়ে থাকে। আচ্ছা, একটা জিনিস আমি বলবো যে পদাবলী শব্দের অর্থটা কি বলো দেখি। বলতে পারবে পদাবলী কথার অর্থ? পদাবলী কথার অর্থ হলো পদের সমষ্টি। পদাবলী শব্দের অর্থটা হচ্ছে, এই যে আমরা বৈষ্ণব পদাবলী বলি, এই পদাবলী কথার অর্থ হলো পদের সমষ্টি। তো যেটা বলছিলাম, বিদ্যাপতি কিন্তু তোমার কি বলে অবশ্যই বাঙালি কবি নন, তিনি হচ্ছেন একজন মৈথিল কবি, তিনি মিথিলার কবি। কিন্তু কথা হলো যে তাহলে তিনি মিথিলার কবি হয়ে কেন এখানে এত বেশি জনপ্রিয় হলেন? এটা বাংলা সাহিত্যে বারবার উঠে এসেছে, কারণ তিনি ব্রজবুলি ভাষায় একটা পদ রচনা করেন। এবং মনে করা হয়, আগে যেটা বলি যে বিদ্যাপতি মনে করা হয় 1370 খ্রিস্টাব্দ নাগাদ জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে। মনে করা হয় যে তিনি 1370, এক্সাক্টটা অনেকেই অনেক রকম বলেছেন। আবার অনেকের যেটুকু মনে হচ্ছে যে 1370 খ্রিস্টাব্দ নাগাদ তিনি জন্মগ্রহণ করেন। 1385 খ্রিস্টাব্দে তিনি ভোগীশ্বরের নামে পদ রচনা করেছিলেন। তাহলে 1370-এ বিদ্যাপতি জন্মগ্রহণ করেন, তিনি ভোগীশ্বরের পদ রচনা করেছিলেন 1385, ঠিক আছে। হলো, ভোগীশ্বরের পদ রচনা করলেন। পরবর্তীতে 1401 থেকে 1415 বা 1399 এর কথা আগে বলি, 1399 সাল, আমি আগেই বলেছি একটা কথা, তিনি কিন্তু রাজসভার কবি ছিলেন, ঠিক আছে। তো এই 1399-তে রাজা শিব সিংহ তাকে বিশফি গ্রামটা দান করেন। এই যে বিশফি গ্রাম বলা হয় যেখানে, এই গ্রাম, তার যে গ্রাম সেটা দান করেছিলেন, কে দান করেছিলেন? রাজা শিব সিংহ। 1399, 1401 থেকে 1415 এর মধ্যেই তিনি কীর্তিলতা, কীর্তি পতাকা, গোরক্ষ বিজয় বহু পদ রচনা করেন। এবং 1450, যার মধ্যে তিনি দান বাক্যাবলী, দুর্গা ভক্তি তরঙ্গিনী, যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, শৈব সর্বস্ব সার, বিভাগ সার আছে প্রত্যেকটা তোমাদের, তার মধ্যে তিনি এগুলোই রচনা করেছিলেন। এগুলো রচনা করেছিলেন তিনি 1450। তাহলে 1401 থেকে 1415 হচ্ছে তার কাব্যের প্রথম পর্যায়, কাব্যের প্রথম পর্যায়, যেখানে এই পর্যায়ে। আর 1450-এর মধ্যে হলো দ্বিতীয়, এই যে দ্বিতীয় পর্যায়, এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে 1400, যেখানে আমি বললাম যে দান বাক্যাবলী, দুর্গা ভক্তি তরঙ্গিনী, এগুলো রচনা করলেন আলটিমেটলি 1460, যখন তার হচ্ছে মৃত্যু, ঠিক আছে। বিদ্যাপতির মৃত্যু হচ্ছে 1460। তো যেটা আমি বলছিলাম যে বিদ্যাপতি বিভিন্ন ভাষায় তার দক্ষতা ছিল, তিনি এক কথায় বহু ভাষাবিদ ছিলেন। তিনি ব্রজবুলির মতো, ব্রজবুলি তো পার্টিকুলার একটা ভাষা নয়, ব্রজবুলি অবহট্ট আর মিথিলা আর বাংলা ভাষার যে সমন্বয়ে তৈরি হয়েছিল। তো এই ব্রজবুলি, এই ভাষাটা একটা মিশ্র ভাষা, ঠিক আছে। ব্রজবুলি হচ্ছে একটা মিশ্র ভাষা।
এবং তার বাংলা, হিন্দি, সংস্কৃত, এমনকি তার উইলিয়াম স্কচ এবং ইংরাজি ভাষা মানে বিদ্যাপতির পদ অনেকেই আস্বাদন করেছেন। ঠিক আছে, তো মোটামুটি ভাবে সংস্কৃত ভাষা এবং তার আগে যে সমস্ত এই যে তোমার কি বলে ব্রজবুলি ভাষা, এক কথায় বলা যেতে পারে এগুলো তিনি সবই আস্বাদন করতেন। ব্রজবুলিটা কি আগেই বললাম, মথুরা বৃন্দাবনের ভাষা। ঠিক আছে, যে অবহট্ট যে ভাষাটা সেটাই কিন্তু ব্রজবুলি ভাষা। বিদ্যাপতির মৃত্যু হয়, যদি বলে প্রশ্ন যে বিদ্যাপতির মৃত্যু বলেছে চতুর্দশ শতকের শেষ, পঞ্চদশ শতকের মানে চতুর্দশ শতকের শেষে তার জন্ম, সেটা যদি হয় তাহলে তার মৃত্যু হচ্ছে পঞ্চদশ শতকের শেষ, অর্থাৎ পঞ্চদশ শতাব্দীর দ্বিতীয়া, এই অবধি তিনি বর্তমান ছিলেন। তার কাব্যে রাজা শিব সিংহ এবং রানী লক্ষ্মী দেবীর কথা আমরা জানতে পারি। আচ্ছা, বিদ্যাপতির পুরো নাম কি? বিদ্যাপতির পুরো নাম ছিল কি বলতে পারবে? বিদ্যাপতি ঠাকুর। তিনি মিথিলার কবি। পরবর্তীকালে খেলন কবি এই আখ্যা পেয়েছিলেন, মৈথিল কবি এই আখ্যাটি পেয়েছিলেন। বিদ্যাপতি ঠাকুর তিনি হচ্ছেন মিথিলার দ্বারভাঙা জেলার অন্তর্গত বিশফি গ্রামে, উত্তর মিথিলা, ঠিক আছে, উত্তর মিথিলার দ্বারভাঙার বিশফি গ্রামে জন্মগ্রহণ করেন। আর ওনার পিতার নাম ছিল গণপতি ঠাকুর। গণপতি। গণপতি ঠাকুর হচ্ছে ওনার পিতার নাম। বিদ্যাপতির পৃষ্ঠপোষক রাজবংশ কি ছিল? তিনি যে রাজবংশের পৃষ্ঠপোষক ছিলেন সেটা হচ্ছে কামেশ্বর রাজবংশ। এই রাজবংশর তিনি ছিলেন পৃষ্ঠপোষক। বিদ্যাপতি মোট কতজন রাজার সভা অলংকৃত করেছিলেন? সেটা হচ্ছে 7 জন। বিদ্যাপতি 7 জন কবি, 7 জন রাজার সভা অলংকার করেছিলেন। 7 জন। প্রথম যে রাজার তিনি তোমার এটা প্রশ্নটা আসে যে প্রথম যে রাজার পৃষ্ঠপোষকতা তিনি লাভ করেছিলেন তিনি কে ছিলেন? প্রথম যে রাজার পৃষ্ঠপোষকতা যে তিনি লাভ করেছিলেন তিনি কে ছিলেন? সেটা হলো কীর্তি সিংহ। এখানে দেওয়া আছে রাজার নাম। কীর্তি সিংহ হচ্ছে প্রথম রাজা যিনি তার রাজসভা অলংকৃত করেছেন। এখানে দেখো সব কটা প্রত্যেকটা কাব্যের নাম, এটা ভালো করে পড়বে। যার মধ্যে গুরুত্বপূর্ণ হলো ভূ পরিক্রমা, কীর্তিলতা, পুরুষ পরীক্ষা, কীর্তি পতাকা, তারপরে হচ্ছে তোমার দান বাক্যাবলী, দুর্গা ভক্তি তরঙ্গিনী আর কীর্তি সিংহ ওটা কি বললেন ম্যাম? কোনটা কীর্তি সিংহ? কীর্তি সিংহ হচ্ছে প্রথম রাজা যিনি, কীর্তি সিংহ হলো প্রথম রাজা যার রাজসভা তিনি পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। মানে বিদ্যাপতির যে প্রথম রাজার পৃষ্ঠপোষকতা লাভ করেছিল সেটা হচ্ছে কীর্তি সিংহ। মোট 7 জন রাজার সভা তিনি পৃষ্ঠপোষকতা করেছিলেন, যার মধ্যে প্রথম ছিল কীর্তি সিংহ। আচ্ছা, বিদ্যাপতি যে ভাষায় সাহিত্য রচনা করেনি, বিদ্যাপতি যে ভাষায় সাহিত্য রচনা করেনি সেটা কি ভাষা বলো তো? বাংলা। এটাই আমরা ভুল করি। বিদ্যাপতি সবকটাই ব্রজবুলি ভাষায় করেছিল, বাংলা ভাষায় করেনি। মৈথিল, অবহট্ট আর সংস্কৃত ভাষা। মৈথিল, অবহট্ট আর সংস্কৃত।
এই তিনটে ভাষায় তিনি পদ রচনা করেছেন, বাংলা ভাষায় করেননি। বাংলা ভাষাটা হলো কাটা, করেননি। বিদ্যাপতিকে আগেই আমি বলেছি ওই যে খেলন কবি উপাধি দেওয়া হয়, মূলত কোন কাব্যের সময় তাকে খেলন কবি উপাধি দেওয়া হয়, সেটা হচ্ছে কীর্তিলতা। ওই কীর্তিলতা লেখবার সময় তাকে খেলন কবি বলা হয়। বিদ্যাপতি সম্বন্ধে যিনি প্রথম সঠিক তথ্য সংগ্রহ করেছেন বা বিদ্যাপতি সম্পর্কে আমাদের যিনি তথ্য দেন, তিনি হচ্ছেন রাজকৃষ্ণ মুখোপাধ্যায়, সাহিত্য সমালোচক যিনি হচ্ছেন রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। যিনি বিদ্যাপতি সম্পর্কে প্রথম আমাদেরকে তথ্য দেন, বিদ্যাপতি সম্পর্কে যিনি আমাদেরকে প্রথম তথ্য দিয়েছিলেন, তিনি আর কেউ নন, রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। ওকে, আচ্ছা, বিদ্যাপতির মোট পদ সংখ্যা কত? বিদ্যাপতির মোট পদ সংখ্যা হচ্ছে প্রায় 900। বিদ্যাপতির পদ সংখ্যা হলো প্রায় 900টি পদ তিনি লেখেন, প্রায় 900টি পদ তিনি লিখেছিলেন। বিদ্যাপতি ও জয়দেব একটা বিখ্যাত গ্রন্থ, বিদ্যাপতি ও জয়দেব একটি বিখ্যাত গ্রন্থ। গ্রন্থটির রচয়িতা কে? এই গ্রন্থটির রচয়িতা হচ্ছে, বলতে পারবে কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে হলো বিদ্যাপতি ও জয়দেব। এই গ্রন্থটার রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, আচ্ছা নেক্সট। যেটি বঙ্গদর্শনে প্রকাশিত হয়েছিল, এই তোমার কি বলে প্রবন্ধটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়, প্রবন্ধটি বঙ্গদর্শনে প্রকাশিত হয়। ওকে, বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত। তিনি ব্রজবুলি ভাষায় মূলত পদ রচনা করেছেন, তাই জন্য তাকে মৈথিলি কোকিল বলা হয়। তাকে অভিনব জয়দেব বলা হয়, কারণ জয়দেবের মতো বিদ্যাপতিও বিভিন্ন প্রেম বিলাস বা তিনি জয়দেবের পদ গীতগোবিন্দ আস্বাদন করেছিলেন। কেন মিশ্র ভাষা ব্রজবুলি, মৈথিলি, অবহট্ট এবং বাংলা ভাষার সংমিশ্রণে তৈরি। এটাই হচ্ছে ব্রজবুলির সংজ্ঞা। এই প্রশ্নটা দেয়। ব্রজবুলি শব্দটা প্রথম পাওয়া যায় ঈশ্বর গুপ্তের সংবাদ প্রভাকর এবং ভূপরিক্রমা সংস্কৃত ভাষায় লেখা। প্রত্যেকটা গ্রন্থ কোন কোন ভাষায় লেখা আছে সেগুলোও দিয়েছি।
প্রায় 900টার কাছে তিনি। একটা মিনিট ধরো। হ্যাঁ, বলো। হ্যাঁ, হুম। আচ্ছা, যেটা বলছিলাম যে বিদ্যাপতির ভণিতায় কোন কোন স্থানে কবি শেখরের ভণিতা রয়েছে, একদমই তাই। এই কবি শেখর তোমার কি বলে, মনে করা হয় যে ইনি হচ্ছেন বিদ্যাপতি। পদটা আমি বলে দেবো, চিন্তা নেই। তাহলে কেন বাংলা সাহিত্যে বিদ্যাপতি নাম করেছিল? এক, চৈতন্যদেব বিদ্যাপতির পদ আস্বাদন করেছিলেন। তিনি মনে করেন যে বৈষ্ণব সমাজে বাইরের যারা, তারাও কিন্তু তার বাইরের যারা লেখক বা কবি, তার পদও কিন্তু সমাদৃত হতে পারে। এটা চৈতন্যদেব মনে করেছিলেন এবং সেই গুণ বিদ্যাপতির মধ্যে আছে বলেই বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে পরবর্তীকালে অন্তর্ভুক্ত করা হয়। আর সেই সময় মিথিলার সঙ্গে বাংলার একটা নিবিড় যোগাযোগ ছিল, মূলত সাংস্কৃতিক ভাবে সাহিত্যিক ভাবে আদান প্রদান হতো। আর রসিক বাঙালি পাঠক ছিলেন, ঠিক আছে, মানে তিনি রসিক এক প্রকার ছিলেন। তিনি যে কোথাও আহ, রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত ভানু সিংহের পদাবলিতে তোমার কি বলে বিদ্যাপতির পদ আস্বাদন করেছিলেন। এখানে আমি প্রত্যেকটা পদের দেখো কোনটা কি বিষয়ক পদ বলে দিয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুর যে পদটা আস্বাদন করেছিলেন সেটা হলো এইটা, এই যে এ সখী হামারি দুঃখেরও নাহি ওর, এ ভরা বাদর এ মাহু ভাদর শূন্য মন্দির। এই পদটা রবীন্দ্রনাথ ঠাকুর আস্বাদন। বাদ বাকিগুলো কোনটা কি পর্যায়ের পদ বলা আছে। মূলত তিনি প্রার্থনা, মাথুর, এই পর্যায়ে বিদ্যাপতির শ্রেষ্ঠত্ব। মাথুর মানে শ্রীকৃষ্ণ শ্রী রাধিকাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, যে দুঃখ শ্রী রাধিকার সেই, এবং বিদ্যাপতির শ্রেষ্ঠ এই পর্যায়ের পদ। আর একটা জিনিস বলবো, সেটা হলো যে আমরা পরবর্তীকালে দ্বিতীয় বিদ্যাপতি বলে থাকি গোবিন্দ দাস। ঠিক আছে, এটা আমরা তো পড়বোই, তখন আরো ডিটেলে জেনে যাব যে দ্বিতীয় বিদ্যাপতি আমরা বলে থাকি গোবিন্দ দাস। তাহলে ওনার এই পদগুলো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, যেটা বললাম যে কবি শেখর উপাধিটা দেওয়া হয় বিদ্যাপতিকে, বা অনেক এরকম একটা পদ রয়েছে যেখানে যে পদের মধ্যে মূলত কবি শেখর উপাধি দেওয়া হয়েছে। বিদ্যাপতিকে কবি শেখরের উপাধি দেওয়া হয়েছে, মনে করা হয় যে কবি শেখর আসলে বিদ্যাপতিরই লেখা। যেটা হচ্ছে কবি শেখর বা কবি বল্লভ, সেটা হলো ওই যে সখী, এখানে পদটা দেওয়া নেই, তাই লিখে দিচ্ছি, কবি বল্লভ বা কবি শেখর, সেম সেম ব্যক্তি, সেটা হলো বিদ্যাপতি। পদটা হলো সখী কি পুছোসি অনুভব মই। সখী কি পুছোসি অনুভব মই, এটা অনুরাগের পদ, অনুরাগ পর্যায়ের পদ। ঠিক আছে, এটা অনুরাগ পর্যায়ের পদ। এই পদটাতে ওই কবি শেখর বা তত্ত্বটা দেওয়া হয়েছে। প্রশ্নগুলো অবশ্যই পড়বে, আমি উত্তর করে দিয়েছি, যেগুলো যেগুলো বললাম সেগুলোই এখানে আছে। এই যে লক্ষ্মী দেবী, এটা আসে অনেক সময়,
লক্ষ্মীমা, অনেকে বলে লক্ষ্মী, লক্ষ্মীমা দেবী। কোন, আর এই ছকটা সকলে মুখস্থ করে ফেলবে একদম ধরে, ছকটা থেকে প্রশ্ন আসবে এই ছকটা। এখানে কি বলা হয়েছে, ওনার উল্লেখযোগ্য কাব্য যেগুলো আমি দাঁত দিয়েছি সেগুলো সব থেকে বেশি উল্লেখযোগ্য। এই শৈব সর্বস্ব এটাও আছে, আর গঙ্গা বাক্যাবলী এটাও আছে। এই যে কটা দাগ দিয়েছি বেশি গুরুত্বপূর্ণ, বাকি তো মোটে দুটো বাদ আছে, যাই হোক এখানে সবগুলোই গুরুত্বপূর্ণ। তার প্রকাশকাল এবং কোন পৃষ্ঠপোষকের আমলে, কোন রাজার আমলে তিনি কোন পথটা রচনা করেছেন বা কোন কাব্যটা রচনা করেছেন সেটা লেখা আছে। এখানে কাব্যের প্রকাশকালটা খুব বেশি না এলেও কোন পৃষ্ঠপোষক আর কোন কাব্য, আর সেটা কি ভাষায় লেখা, প্রত্যেকটা ভাষা দেখো পাশে পাশে লেখা আছে, আলাদা করেও লিখে দিয়েছে। এই জায়গায় বিদ্যাপতি বেশ কিছু নাটক রচনা করেছিলেন, যার মধ্যে পারিজাত হরণ, পারিজাত হরণ বলে একটা নাটক ছিল, যেখানে এই ব্রজবুলি ভাষার আমরা কথা জানতে পারি, বা ব্রজবুলি ভাষায় তিনি যেখানে ব্রজবুলির প্রভাব দেখা যায়। পারিজাত হরণ, একটা হচ্ছে পারিজাত হরণ, আর একটা হলো গোরক্ষ বিজয়। গোরক্ষ বিজয়, এই দুটো হলো নাটক। বিদ্যাপতি একটা মনসা বিষয়ক পুস্তক লিখেছিলেন একদম প্রথম দিকে, যেটা হচ্ছে ভক্তি, ব্যারি ভক্তি তরঙ্গিনী বলে মনসা বিষয়ক পুস্তক, একদম প্রথম দিকে লিখেছিলেন, যেটা হচ্ছে মনসা বিষয়, ঠিক আছে। কার কোন পদের শ্রেষ্ঠত্ব সেটা বলা আছে, খেলনা কবি কোন কাব্যটা লেখার সময় তিনি পেয়েছিলেন সেটা বলা আছে। আচ্ছা, বিদ্যাপতিকে কোন রসের কবি বলা হয়, সেটা হলো শৃঙ্গার রস। শৃঙ্গার রসের কবি বলা হয় বিদ্যাপতিকে, বিদ্যাপতিকে শৃঙ্গার রসের কবি বলা হয়, ঠিক আছে। আচ্ছা, কীর্তি পতাকা তো অবহট্ট ভাষায় লেখা, বলে দিচ্ছি। এবার বলো, কারোর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, বিদ্যাপতির প্রথম গ্রন্থ কোনটা, বিদ্যাপতির লেখা প্রথম গ্রন্থ কোনটা? আছে লিস্টটাতে, দেখ, ভূ পরিক্রমা, ঠিক আছে। প্রথম গ্রন্থ হলো ভূ পরিক্রমা, এটা খেয়াল রাখবে, এটা হচ্ছে প্রথম গ্রন্থ। তাহলে চৈতন্য পূর্ববর্তী যুগের দুজন বৈষ্ণব কবি হচ্ছেন, একজন হলেন বিদ্যাপতি, একজন হলেন চণ্ডীদাস। নেক্সট দিনকে গোবিন্দ দাস আর জ্ঞান দাসটা পড়িয়ে দেবো, তারপর বলে দেবো যে তোমার কি বলে, তারপর বলে দেবো যে বৈষ্ণব পদাবলী থেকে কি কি আর করতে হবে। তোমাদের সিলেবাসে এই দুটোই আছে, এছাড়া কি পড়তে হবে সেটা বলে দেবো।
তিনি রাজা কীর্তি সিংহকে পৃষ্ঠপোষক করে দুটো কাব্য লেখেন, মানে কীর্তি সিংহের প্রশস্তি করে, এক কথায় ওনার রাজসভায় নয়, কীর্তি সিংহ রাজা কীর্তি সিংহের প্রশস্তি করে মানে গুণগান গেয়ে দুটো কাব্য লেখেন, যার মধ্যে একটা ছিল কীর্তি পতাকা আর একটা ছিল কীর্তিলতা। আর একটা হলো কীর্তিলতা। ওকে, দেখে নাও একবার, কারোর যদি কোনো কিছু কোয়েশ্চেন থাকে করো। সব থেকে বেশি পদাবলী কথাটা ব্যবহার হয়েছে কোথায়? সব থেকে বেশি পদাবলী কথাটা ব্যবহার হয়েছে কোথায়? সেটা হলো জয়দেবের গীত গোবিন্দতে। জয়দেবের গীত গোবিন্দ। বলো। বৈষ্ণব পদাবলীটা আমরা পড়ে একটু টেক্সটটা এগিয়ে নেবো এরপরে। ধীবর বৃত্তান্ত। ধীবর বৃত্তান্তর মূল কথা কি? পড়েছো কেউ ধীবর বৃত্তান্ত আগে গল্পটা? হ্যাঁ পড়েছি ম্যাম। কোথা থেকে নেওয়া হয়েছে, উৎস কি? কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম থেকে। কালিদাসের অভিজ্ঞানম শকুন্তলম থেকে নেওয়া হয়েছে। ধীবর বৃত্তান্ত এটা একটা নাট্যাংশ, ঠিক আছে? বাংলায় যার অনুবাদ করেছেন, মূলত এটা একটা সংস্কৃত নাটক। তো বাংলায় কে অনুবাদ করেছে জানো? বাংলায় অনুবাদ করেছে হচ্ছে সত্যনারায়ণ চক্রবর্তী। সত্যনারায়ণ চক্রবর্তী। উৎস হলো অভিজ্ঞানম শকুন্তলম নাটকের ষষ্ঠ অঙ্ক, এই যে লেখাই আছে। সেটা মূল ভাষা তো সংস্কৃত ছিল, যেখানে ধীবর একজন একজন সৎ, একজন স্পষ্টবাদী, নির্ভীক, যে দায়িত্বপরায়ণ, সেই ধীবর। আমরা এটা সকলে জানি যে মূল কাহিনীটা কি ছিল, যে দুষ্মন্ত আর শকুন্তলার বিবাহ হচ্ছে। পরবর্তীকালে বিবাহের পর দুষ্মন্ত রাজধানীতে ফিরে যায়, কিন্তু দীর্ঘদিন স্বামীর অদর্শনে, যেখানে শকুন্তলা কি করছে, রানী ঋষি দুর্বাসা এসেছে, তাকে সেই সব চিন্তা করতে গিয়ে ঋষি দুর্বাসাকে তার আগমনটা সে টের পায় না, ফলে ঋষি দুর্বাসা তখন শাপ দেয়। আগের দিনই একবার বলছিলাম যে ঋষি দুর্বাসা হচ্ছে অত্যন্ত একটা এমনই মুনি যে সবসময় শাপ দিত আর অভিশাপ দিত। কালকে বোধহয় বিদ্রোহী পড়াতে গিয়ে বলছিলাম। তো শুধুমাত্র নিদর্শন দেখালে তবেই অভিশাপের প্রভাব মুক্ত হবে। এই জায়গাটা মানে নিদর্শন মানে সেই আংটিটা, এই অতিগৃহে যাওয়ার পথে শকুন্তলার হাত থেকে সেই আংটিটা পড়ে যায়, যে আংটিটা দুষ্মন্ত কোনো একটা সময় তাদের বিবাহের পরে দিয়েছিল। কাকে দিয়েছিল না, এই তোমার কি বলে, একে দিয়েছিল, নামটা কি বলে, শকুন্তলাকে দিয়েছিল, ঠিক আছে? তো ফলস্বরূপ স্বামীর কাছে প্রত্যাখ্যাত হয়ে আবার শকুন্তলা আশ্রমে ফিরে আসে। এরপর থেকে ঘটনাটা শুরু হচ্ছে, যেখানে ধীবর আর তোমার পেশায় রাজরক্ষী দুজন ছিল, একজনের নাম ছিল সূচক, একজনের নাম ছিল জানু, যারা ছিল অত্যন্ত ঈর্ষাপরায়ণ, তাই তো? আর ছিল রাজার শ্যালক, যে ছিল সেনাপতি, যে খুব দাম্ভিক বিচক্ষণ। তো ঘটনাচক্রে ধীবর রুই মাছের পেট থেকে সেই মণিখচিত আংটিটি লাভ করে। মানে রুই মাছ খেয়ে নিয়েছিল আংটিটা। তার কারণ হচ্ছে যে
তোমার কি বলে, তো তার ফলে পরবর্তীকালে আংটিটা আবার রাজা দুষ্মন্তকে দেখানোর পর তাদের কিভাবে মিলন হয় এবং এর ফলে রাজা ধীবরকে আংটিটার মূল্যের সমপরিমাণ অর্থ দিয়ে মুক্তি দিয়েছিল। ঠিক আছে, এক কথায় এটাই আমরা বলি। তো মানে ফ্ল্যাশব্যাকে পুরো গল্পটা চলছে। স্নান করতে গিয়েছিল শকুন্তলা এবং সেখানেই কি হয়, ওই আংটিটা পড়ে যায়। ঠিক আছে, আর ধীবর হচ্ছে কে, এখান থেকে যে কটা প্রাসঙ্গিক টিকা আছে আমি বলে দেব, মানে লিখিয়ে দেবো আর কি। মহর্ষি কর্ণ দিয়ে দেবো তোমাকে নোটসটা। কর্ণ পড়তে হবে যেখানে শকুন্তলা লালিত পালিত হয়েছিল, আর শকুন্তলাটা পড়তে হবে যিনি রাজা মুনি বিশ্বামিত্র মেনকার কন্যা শকুন্তলা। দুষ্মন্ত যে হচ্ছে যজাতি এবং শর্মিষ্ঠার পুত্র এবং পুরবংশীয় একজন রাজা। দুর্বাসা ঋষি। সবকটা গল্প বা কবিতা থেকে আমরা তোমার কি বলে যে টিকা পাবো এমনটা নয়, যেগুলো যেগুলো থেকে পাওয়া যাবে সেগুলো সেগুলো পড়তে হবে। প্রিয়ঙ্গদা আর শচীতীর্থ। প্রিয়ঙ্গদা হচ্ছে কি, শকুন্তলার সখী, আর একটা সখী হচ্ছে অনুসূয়া, একটা অনুসূয়া আর একটা প্রিয়ঙ্গদা। আর শচীতীর্থ হচ্ছে সেই যেখানে কর্ণের তপবনের পাশ দিয়ে প্রবাহিত নদী, যেখানে স্নান করতে গিয়ে দেবতাকে অঞ্জলি দিতে গিয়ে হাত থেকে আংটিটা খুলে পড়ে যাওয়া, ফলে একটা পরে সেটা রুই মাছটা খেয়ে নেয় এবং ধীবর একজন জেলে যে কিনা সেই আংটিটা খুঁজে পায়। এই হলো মূল গল্প। গল্পটা বোঝাতে পেরেছি? কি বললাম সংক্ষেপে? টেক্সটগুলো যখন বলে দিচ্ছি, টেক্সটগুলোর বিষয় সংক্ষেপ তোমাদের কাছে করা আছে, প্রশ্ন উত্তর দিচ্ছি। আর এখানে যে শব্দার্থগুলো রয়েছে আর কোনটা তোমার প্রথম যে রাজরক্ষী, দ্বিতীয় রাজরক্ষীর নাম কি, এগুলো তোমাদের এমসিকিউতে আছে। টিকাগুলো দিচ্ছি, সবাই কিন্তু পড়ে ফেলে এগুলো কিন্তু। আর লাইনগুলো, এবার কথা হলো এখনো পর্যন্ত যে লাইনগুলো আছে সেটা আমি যে কটা পড়ালাম তোমাদের, এখনো পর্যন্ত কি কি পড়ালাম, একটা হচ্ছে তোমার পড়ালাম কি বলে ইলিয়াস পড়িয়েছি, ইলিয়াস। আর আজকে ধীবর বৃত্তান্ত, সাত ভাই চম্পা, দাম, নূতন জীবন আর ঘর, এই কটা পড়িয়েছি তো। হ্যাঁ ম্যাম। এই কটার এই প্রত্যেকটার আলাদা আলাদা করে আমি লাইনগুলো দিয়ে দেবো, লাইনগুলো দিয়ে দেবো। লাইনগুলো মানে আর কি কোনগুলো গুরুত্বপূর্ণ লাইন যেগুলো তুলে প্রশ্ন আসতে পারে, যেহেতু ডিটেলটা বলে দিচ্ছি লাইন তুলে আমি দেবো। এবার কোনটা কে কাকে বলেছে, যদি কারোর বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় সাথে সাথে পড়ে আমাকে ফেলে রাখবে না, জিজ্ঞাসা করে নেবে যে এই লাইনটার এই ব্যাখ্যা কি। ঠিক আছে, আশা করছি অসুবিধা হবে না, কারণ তার জন্য তো প্রশ্ন উত্তর করিয়ে দিচ্ছি লাইন থেকে। ওটা তো জাস্ট এমসিকিউ আকারে আসবে, তোমাদের কে কাকে বলেছে এরকম ব্যাপার, বা অর্থটা কি, যার জন্য শব্দার্থগুলো দিচ্ছি। পড়ানো বোঝাতে পারছি তো? তোমাদের অসুবিধা হচ্ছে না তো? কিভাবে করলে ভালো হয় তোমাদের সেটা আমাকে একটু জানাও, সেটা সুবিধা হয় আমার। চুপ করে থাকলে তো হবে না, তাই না? আমি আমার মতো করে যতটা সম্ভব যাতে তোমরা কমন পাও সেই জায়গাগুলো অন্তত আগের বছরের মাদ্রাসার অভিজ্ঞতা থেকে বলছি। আমি অন্তত যতদিন পড়াচ্ছি এসএলএসটি তো একটাও হয়নি, মাদ্রাসার একটা হলো। আর তোমার কি বলে এসএলএসটি ব্যাচ পড়িয়েছি অলরেডি, তোমাদেরকে নিয়ে 4 নম্বর ব্যাচ চলছে। আর আগের প্রাইমারির দুটো সে তো আলাদা বিষয়। বলো, কারোর কোনো অসুবিধা আছে? কারণ প্রাইমারি মাদ্রাসার ব্যাচ ছিল আপনার? হ্যাঁ মাদ্রাসার ব্যাচ ছিল তো। মাদ্রাসার এসএলএসটি তো সিলেবাস খুব একটা তফাৎ কিছু নেই, একই সিলেবাস। টেট শিওরে ব্যাচ ছিল আর মিশন সাকসেসে ব্যাচ ছিল। এই দুটোতে ছিল।
তাহলে নেক্সট উইকে যখন দেবো এই সবগুলোর প্রশ্ন উত্তরগুলো দিয়ে দেবো মঙ্গলবার দিনকে, আর লাইনগুলো দিয়ে দেবো, তোমরা দেখে রাখবে, অসুবিধা হলে বলবে। এবার ক্লাস এটা তো গেল, তোমাদেরকে নোটস দেবো। এবার যেটা ক্লাসে করাবো সেটা হচ্ছে জ্ঞানদাস আর গোবিন্দ দাসটা শেষ করব, বৈষ্ণব পদাবলী থেকে আর কি কি পড়তে হবে সেগুলো বলে দেবো, এই দুটো। আর তারপরে আমাদের নতুন যে টেক্সটটা আমাদেরকে পড়তে হবে সেটার মধ্যে একটা হলো নব নব সৃষ্টি, কঠিন আছে, পড়তে হবে। এই জীবনটা সহজ, আর ঝোড়ো সাধু, পথের প্রবাসে, মানে গল্পগুলো বেশ শক্ত আছে। এরপরে আগে সবার আগে করবে কি, যখন লাইনগুলো দিয়ে দেব, লাইনগুলো আগে টেক্সটের মধ্যে তোমরা, তোমাদের কাছে তো সকলের কাছে বই আছে, কারণ আমি যে পিডিএফটা এখানে শো করছি ওটাতে তো যেহেতু ওটা পারমিশন নেই, তো আমার কাছে বই আছে, তো ওইটাতে তো দাগ দিতে পারবো না, সেই জন্য নইলে ক্লাসেই আমি দাগ দিয়ে দিতাম, দাগ দিতে পারছি না বলে তোমাদেরকে লিখে দিচ্ছি লাইনগুলো। ম্যাম, বল। বাকি যে গল্পগুলো রয়েছে সেগুলোর একটু লাইন বাই লাইন পড়ালে ভালো হতো না? সেটা করিয়ে দেবো লাইন বাই লাইন, কোনো অসুবিধা নেই। ধরে ধরে বলছো তো, ঠিক আছে। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তাই করি। ঠিক আছে, ওই দুটোতে কোনো অসুবিধা হবে কিনা আমাকে বলো, আদারওয়াইজ আমি নেক্সট দিন থেকে ধীবর বৃত্তান্ত থেকে তোমার কি বলে লাইন বাই লাইনই করে দেবো, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে একটা কাজ আমরা করতে পারি, সেটা হলো যেদিন আমরা টেক্সট পড়বো সেদিনকে আমরা সাহিত্যের ইতিহাস পড়বো না, ঠিক আছে। আর যেদিনকে সাহিত্যের ইতিহাস পড়বো তো খানিকটা সাহিত্যের ইতিহাসই লেন্দি আকারে পড়বো, বোঝা গেল? তাতে সুবিধা হবে, নইলে দুটো গুলিয়ে যাবে। ওটাই ভালো হবে। হ্যাঁ, সেটাই সুবিধা। তাহলে যে কটা পড়িয়েছি আমি ধরে ধরে আগে সেগুলো এর মধ্যে কমপ্লিট করে দেবো নেক্সট উইকে। আর তোমার সাহিত্যের ইতিহাসের ওই বড় বৈষ্ণব পদাবলীটা শেষ করে দেবো, ঠিক আছে। ওটা হয়ে যাক মঙ্গল আর বুধবারে, তারপরে আবার বলছি। নেক্সট উইকে তাহলে ক্লাস হচ্ছে টুইসডে এন্ড ওয়েডনেসডে, ওকে। আর কিছু জিজ্ঞাসার আছে বল। একবার পড়ে রেখো তবু ধীবর বৃত্তান্ত আর ইলিয়াসটা, তাহলে আমার সুবিধা হবে, কোথায় বুঝতে পারছো না সেটা তাহলে বুঝতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এই ক্লাসটা যদি একটু 8টা থেকে করে দিই অসুবিধা হবে কি তোমাদের? না ম্যাম। কারোর অসুবিধা নেই তো? হ্যাঁ ম্যাম, 8টা থেকেই করে দিন, ভালো 8টা হবে। থেকে করে দিই, তাহলে একটু পড়ার একটু অ্যাকচুয়ালি এখন তো আস্তে আস্তে পড়াটা স্প্যানটা বাড়বে, একটু টাইম লাগবে, তো অন্তত 9:30টায় শেষ করতে পারবো। তাহলে এবার থেকে 8টা থেকে ক্লাসটা করবো, নেক্সট উইক থেকে 8টা থেকে। তাহলে আজকে এখানে শেষ, আর কোনো অসুবিধা নেই তো কারোর? আমি এটা অফ করি।